আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি পলি পারভিন। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের টিপিএস বাতিলের প্রক্রিয়ায় ডিপোর্টেশনের শঙ্কায় লাখ অভিবাসী, বাড়ছে মানবিক ও শ্রমবাজার সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, 10 কোটির বেশি মানুষ হিট অ্যালার্টের আওতায়, কোথাও তাপমাত্রা ছাড়াতে পারে 112 ডিগ্রি ফারেনহাইট। বৃদ্ধ বয়সে পরিচর্যার ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙছেন যুক্তরাষ্ট্রের পরিবারগুলো, প্রজন্মান্তরে সম্পদ হস্তান্তর নিয়ে বাড়ছে উদ্বেগ। এবং গাড়ির ব্যাটারি দিয়ে বাড়ির জরুরি বিদ্যুৎ চালানোর পাশাপাশি গ্রিডে শক্তি সরবরাহ, ইভি মালিকদের জন্য আসছে আয়ের নতুন সুযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের উদ্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে অভিবাসন বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস ও কাজ করা লাখো মানুষ এখন বৈধ স্ট্যাটাস হারানোর আশঙ্কায় রয়েছেন। তাদের অনেকেই নির্মাণ, স্বাস্থ্যসেবা ও পরিচর্যা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফলে অভিবাসীদের পাশাপাশি দেশটির শ্রমবাজার ও অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিপিএস বাতিলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে চালু থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস কর্মসূচি বাতিলের প্রক্রিয়ায় বড় অনিশ্চয়তার মুখে পড়েছেন লাখো অভিবাসী। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন এই মানবিক সুরক্ষা কর্মসূচি শেষ করার সুযোগ পেয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস এবং কাজের অনুমতি পাওয়া 1 মিলিয়নেরও বেশি মানুষ এখন সম্ভাব্য ডিপোর্টেশনের ঝুঁকিতে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী টিপিএস সুবিধাভোগীদের প্রায় 73% যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে কাজ করছেন। তাদের অনেকে নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং বয়স্কদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মরত। ফলে বিপুল সংখ্যক কর্মী হঠাৎ কাজের অনুমতি হারালে বিভিন্ন শিল্পে শ্রমিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। প্রথম ধাপে হাইতি ও কয়েকটি দেশের প্রায় 3,50,000 টিপিএস সুবিধাভোগী তাদের ওয়ার্ক পারমিট হারাতে যাচ্ছেন। এরপর সেপ্টেম্বরে প্রায় 1,90,000 সালভাদোরীয় সুবিধাভোগীর টিপিএস নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এদিকে ব্যবসায়ী সংগঠনগুলো কংগ্রেসের হস্তক্ষেপ দাবি করেছে। তাদের আশঙ্কা, বিপুল সংখ্যক কর্মী বৈধভাবে কাজের সুযোগ হারালে শ্রমবাজারে বড় ধাক্কা আসতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, জরুরি পরিস্থিতির জন্য তৈরি টিপিএস দীর্ঘদিন ধরে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ উদ্বেগ রয়েছে হাইতিকে ঘিরে। সেখানে সহিংসতা, গ্যাং নিয়ন্ত্রণ, বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট অব্যাহত থাকায় টিপিএস বাতিল হলে দেশে ফেরত পাঠানো অভিবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে টিপিএস বাতিলের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির পাশাপাশি শ্রমবাজার এবং মানবিক পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পর রাজনৈতিক অঙ্গন থেকে অনেকটাই দূরে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ক্যান্সারের চিকিৎসা, শারীরিক দুর্বলতা এবং তার নির্বাচনী প্রচারণা ঘিরে পুরনো বিতর্ক সব মিলিয়ে আবারও আলোচনায় তিনি। চিকিৎসায় ইতিবাচক সাড়া মিললেও সামনে আসছে নানা প্রশ্ন। বাইডেনের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হোয়াইট হাউস ছাড়ার 1.5 বছর পরও কঠিন সময় পার করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 83 বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট বর্তমানে মেটাস্ট্যাটিক ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী চিকিৎসায় ইতিবাচক সাড়া মিললেও রোগ এবং চিকিৎসার ধকল তাকে শারীরিকভাবে বেশ দুর্বল করে দিয়েছে। তার বর্তমান জীবন এখন অনেকটাই সীমাবদ্ধ পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও দীর্ঘদিনের সহযোগীদের ঘিরে। 2025 সালের মে মাসে বাইডেনের আক্রমণাত্মক প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। পরে জানা যায় রোগটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে এবং এটি স্টেজ 4 পর্যায়ে রয়েছে। চিকিৎসকরা রোগটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। বাইডেনের স্ত্রী জিল বাইডেনও জানিয়েছেন, রোগটি শনাক্ত হওয়ার সময় পরিবারটি গভীরভাবে হতবাক হয়েছিল। তবে চিকিৎসায় তার স্বামী ভালো সাড়া দিচ্ছেন বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
এর মধ্যেই বাইডেনের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা নিয়ে পুরনো বিতর্ক আবার সামনে আসার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আগামী নভেম্বরে প্রকাশিত হতে যাওয়া তার স্মৃতিকথা নিয়ে তিনি আবারও জনসমক্ষে আসবেন। ডেমোক্র্যাটদের একটি অংশ আশঙ্কা করছে তার শারীরিক দুর্বলতা এবং বয়স নিয়ে বিতর্ক আবারও দলটির নির্বাচনী ক্ষতি করতে পারে। 2024 সালের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের বয়স, মানসিক সক্ষমতা ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত 21শে জুলাই তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে থেকে চিকিৎসা আর পরিবারকে ঘিরেই দিন কাটছে সাবেক এই প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপ প্রবাহে রোববার 10 কোটিরও বেশি মানুষ কোনো না কোনো ধরনের তাপ সতর্কতার আওতায় রয়েছেন। পশ্চিমাঞ্চল থেকে মধ্য পশ্চিম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক গরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। লাস ভেগাসে তাপমাত্রা 112, ফিনিক্সে 109 এবং সাউথ ডাকোটার র্যাপিড সিটিতে 105 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে। ওমাহা, ডেনভার, ডালাস ও কানসাস সিটিতেও তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ফিনিক্স, লাস ভেগাস, মিনিয়াপোলিস, মেমফিস, ওমাহা এবং মিসৌরির সেন্ট লুইস ও স্প্রিংফিল্ডে চরম তাপের সতর্কতা জারি করা হয়েছে। টেক্সাস থেকে আপার মিডওয়েস্ট পর্যন্ত উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 105 থেকে 115 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। রোববারের তাপপ্রবাহে ডেনভারের তাপমাত্রা 102 ডিগ্রিতে পৌঁছে জুলাইয়ের রেকর্ড ভাঙতে পারে। র্যাপিড সিটিতে শনিবারই 112 ডিগ্রি রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। রাতেও স্বস্তি মিলবে না। ফিনিক্স ও লাস ভেগাসে তাপমাত্রা 90 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এদিকে তাপপ্রবাহের প্রভাবে মধ্য পশ্চিম ও গ্রেট লেকস অঞ্চলে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। মিশিগান, আইওয়া, সাউথ ডাকোটা ও উইসকনসিনে ঝড়ের সঙ্গে ক্ষতিকর বাতাস, বড় শিলাবৃষ্টি এবং বিচ্ছিন্ন টর্নেডোর সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের মঞ্চে তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে কথা বলবেন। এর আগে মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেছিলেন তিনি নিউ ইয়র্কে স্বাগত নন। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আহ্বানও জানিয়েছেন তিনি। তবে নেতানিয়াহু দাবি করেছেন মামদানি শহরে বিভাজন ও ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন এবং হামাসের প্রতি সহানুভূতিশীল। মামদানি অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গাজা ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও গণহত্যার অভিযোগ থাকলেও নেতানিয়াহু তা অস্বীকার করেছেন। তার দাবি, হামাসই ইসরায়েল ও ইহুদিদের ধ্বংস করতে চায়। এদিকে নেতানিয়াহুর সফর ঘিরে নিউ ইয়র্কে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও তীব্র হতে পারে। মামদানি জানিয়েছেন, সেপ্টেম্বরে নেতানিয়াহু এলে তার প্রশাসন আইনি ক্ষমতার সীমা নিয়ে আইন বিভাগের সঙ্গে আলোচনা করছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন, নিউ ইয়র্ক সিটি হলের বিরোধিতা তাকে জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারবে না। একদিকে বাবা মায়ের দীর্ঘমেয়াদী পরিচর্যার দায়িত্ব, অন্যদিকে নিজের সন্তানদের ভবিষ্যৎ। দুইয়ের মাঝে চাপে পড়ছেন যুক্তরাষ্ট্রের স্যান্ডউইচ জেনারেশন। ক্রমবর্ধমান কেয়ার খরচে অনেক পরিবারের অবসর সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। এর ফলে প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদ হস্তান্তরের চিত্র বদলে যাচ্ছে। এই সংকট কতটা গভীর এবং কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র অবসর জীবনের জন্য বছরের পর বছর সঞ্চয় করছেন মানুষ। স্বপ্ন, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত জীবন কাটাবেন আর মৃত্যুর পর সেই সম্পদ সন্তানদের হাতে তুলে দেবেন। কিন্তু বয়স্কদের দীর্ঘমেয়াদী পরিচর্যার ক্রমবর্ধমান খরচ এখন সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক দশকে আমেরিকানদের প্রায় $80 ট্রিলিয়ন সম্পদ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তর হতে পারে। তবে দীর্ঘমেয়াদী কেয়ার বা লং টার্ম কেয়ারের বাড়তি খরচে সেই সম্পদের বড় একটি অংশ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে এমনই এক পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কনরাড মাইলস নামের এক ব্যক্তি অবসর জীবনের জন্য $2 লাখ সঞ্চয় করেছিলেন, কিন্তু জীবনের শেষ দিকে তার দীর্ঘমেয়াদী পরিচর্যার প্রয়োজন হয়। 93 বছর বয়সে মৃত্যুর সময় তার হাতে অবশিষ্ট ছিল মাত্র $30,000, অর্থাৎ বছরের পর বছর ধরে গড়ে তোলা তার সঞ্চয়ের বড় অংশই চলে যায় পরিচর্যার খরচ মেটাতে। প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর বয়সে অ্যাসিস্টেড লিভিং এর খরচ বেড়েছে প্রায় 44%। অনেক পরিবারকে তাই সঞ্চয় ভাঙার পাশাপাশি বাড়ি ও পারিবারিক সম্পদও বিক্রি করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ দীর্ঘদিন বাঁচলেও সুস্থভাবে বেঁচে থাকার সময় সেই হারে বাড়ছে না। ফলে জীবনের শেষ পর্যায়ে দীর্ঘ সময় পরিচর্যার প্রয়োজন হচ্ছে, আর মেডিকেয়ার সাধারণত দীর্ঘমেয়াদী কেয়ারের পুরো খরচ বহন করে না। ফলে বাবা মায়ের পরিচর্যার দায়িত্ব এবং নিজের সন্তানদের ভবিষ্যৎ দুইয়ের চাপে পড়ছে স্যান্ডউইচ জেনারেশন। এর প্রভাব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্পদ হস্তান্তর ও অর্থনৈতিক বৈষম্যেও পড়তে পারে। গরমের সময় ফ্লিপ-ফ্লপ পরে চলাফেরা অনেকের কাছেই আরামদায়ক মনে হলেও রাস্তার গর্ত ও অসমান ফুটপাত তৈরি করতে পারে বড় বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, এতে পা পিছলে গোড়ালিতে গুরুতর আঘাতের ঝুঁকি বাড়ে। তাই বাইরে বের হলে ভালো সাপোর্টযুক্ত জুতা পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত আরও থাকছে প্রতিবেদনে। গাড়ি চালকদের পাশাপাশি পথচারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে রাস্তার গর্ত ও অসমান ফুটপাত। বিশেষজ্ঞরা বলছেন, এসব জায়গায় অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হতে পারেন যে কেউ। নিউ ইয়র্কের ব্রুকডেলে চলতি বছরের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 500টিরও বেশি গোড়ালিতে আঘাতের ঘটনা চিকিৎসকদের নজরে এসেছে। চিকিৎসকরা বলছেন, গোড়ালিতে আঘাত শুধু সাময়িক ব্যথাই তৈরি করে না, অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। ফলে মানুষের দৈনন্দিন জীবন ও কাজের ওপরও এর বড় প্রভাব পড়ে। এদিকে গরমের মৌসুম শুরু হওয়ায় অনেকেই আরামদায়ক ফ্লিপ ফ্লপ বা খোলা স্যান্ডেল পরছেন। তবে চিকিৎসকদের সতর্কতা, রাস্তার গর্ত ও অসমান ফুটপাতের সঙ্গে ফ্লিপ ফ্লপের ব্যবহার পা পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে। অনেক সময় মানুষ সামনে কোথায় পা রাখছেন তা খেয়াল করেন না, আবার গর্তের মধ্যে পা ঢুকে গেলে দ্রুত পা বের করতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন। তাই গ্রীষ্মে চিকিৎসকদের পরামর্শ, বাইরে চলাফেরার সময় ভালো সাপোর্ট রয়েছে এমন বন্ধ জুতা ব্যবহার করা উচিত। আর গোড়ালিতে আঘাত লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ফিজিক্যাল থেরাপি উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাফ স্ট্রেচের মতো সহজ ব্যায়াম পায়ের পেশির শক্তি, ভারসাম্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। দিনে 2 বার কয়েকবার এই ব্যায়াম করা যেতে পারে। মিশিগানের টেইলর শহরে নারীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ বন্দুক প্রশিক্ষণ কর্মশালা। বিনামূল্যের এই কর্মসূচিতে অংশ নিয়ে নারীরা শিখেছেন বন্দুকের নিরাপদ ব্যবহার এবং মৌলিক শুটিং দক্ষতা। আয়োজকদের দাবি, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোই তাদের লক্ষ্য। কর্মশালায় অংশ নেওয়া নারীরাও একে গুরুত্বপূর্ণ ও বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন। নারীদের আত্মরক্ষার এই উদ্যোগ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নারীদের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যের 2 দিনের বন্দুক প্রশিক্ষণ কর্মশালা। টেইলর শহরে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী ও পেশার নারী। বন্দুকের নিরাপত্তা, সঠিক ব্যবহার এবং শুটিং রেঞ্জে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। লিগালি আর্মড ইন ডেট্রয়েট নামের একটি সংগঠন এই প্রশিক্ষণের আয়োজন করে। আয়োজকরা জানান, নারীদের আত্মবিশ্বাস বাড়ানো ও বন্দুক ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। অংশগ্রহণকারীদের অনেকের জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। কেউ কেউ প্রথমবার বন্দুক হাতে নেওয়ার শুরুতে নার্ভাস ছিলেন বলেও জানান। প্রশিক্ষণের অংশ হিসেবে নারীদের বন্দুকের মৌলিক বিষয় শেখানোর পাশাপাশি শুটিং রেঞ্জে গিয়ে সরাসরি অনুশীলনের সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষকদের মতে, প্রথমবার গুলি চালানোর পর অনেক অংশগ্রহণকারীর মধ্যেই আত্মবিশ্বাস তৈরি হয়। এবারের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় টেইলরের রিকোয়েল ফায়ার আর্মসে। আয়োজকরা বলছেন, প্রশিক্ষণে অংশ নিতে ভবনের বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। অংশগ্রহণকারী নারীরা জানান, নিজেদের সুরক্ষার জন্য বন্দুকের সঠিক ব্যবহার ও নিরাপত্তা সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। পাশাপাশি একসঙ্গে অনেক নারীকে প্রশিক্ষণে অংশ নিতে দেখে তারা উৎসাহিত হয়েছেন।
এটি ছিল কর্মসূচিটির 15তম বছর। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন। এদিকে সাম্প্রতিক বিভিন্ন জরিপে যুক্তরাষ্ট্রের নারী বন্দুক মালিকের সংখ্যা গত 15 বছরে ধীরে ধীরে বাড়ছে বলে উঠে এসেছে। 2 দিন ধরে গান, সংস্কৃতি, আনন্দ আর হাজার হাজার মানুষের পদচারণায় মুখর ছিল মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ার। বামের আয়োজনে অনুষ্ঠিত 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালের পর্দা নেমেছে উৎসব মুখর পরিবেশে। শেষ দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা ও তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মৌজার পরিবেশনা। কণার গান দর্শকরা উপভোগ করলেও মৌজা মঞ্চে উঠতেই পুরো উৎসব প্রাঙ্গণে তৈরি হয় অন্যরকম এক উন্মাদনা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পর্দা নামল 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। শেষ দিনে কণা মৌজার সুরের তালে তালে ইতি টানা হলো এবছর বাংলাদেশিদের বড় এই উৎসব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই উৎসবে যোগ দেন মিশিগানের বিভিন্ন শহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন নিয়ে দিন থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়ান তারা। পুরো উৎসব এলাকা পরিণত হয় প্রবাসীদের এক প্রাণের মিলন মেলায়। উৎসবের শেষ দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কণা এবং পাশ্চাত্য ঘরানার নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী মৌজা। শারমিন তানিমের উপস্থাপনায় সন্ধ্যায় কণা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেও শেষ দিকে মৌজা মঞ্চে উঠতেই মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। তরুণ তরুণীদের করতালি, উচ্ছ্বাস আর সম্মিলিত কণ্ঠে গাওয়া গানে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। গানে গানে হাজারো তরুণ তরুণীদের উন্মাদনায় মাতিয়ে রাখেন আইলারে নয়া দামান খ্যাত মৌজা। এ সময় উচ্ছ্বাস আর উল্লাসে ফেটে পড়েন তারা। তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শকদের মধ্যেই দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও অফিসিয়াল ডেলিগেটসরা বাংলাদেশি এই উৎসবে এসে অংশ নেন। ফেডারেল লেভেল থেকে শুরু করে স্থানীয় আমেরিকান রাজনীতিবিদদের পদচারণায় মুখর ছিল এই ফেস্টিভ্যাল। উৎসবের প্রথম দিনেই বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেদিন মঞ্চে গান পরিবেশন করেন বাউল কালামিয়া, রেশমি মির্জা এবং মিশিগানের জনপ্রিয় স্থানীয় শিল্পীরা। দিনভর সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় খাবার ও নানা আয়োজনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূল মঞ্চের পাশাপাশি উৎসবে ছিল অর্ধশতাধিক স্টল। দেশীয় পোশাক, গহনা, হস্তশিল্প, প্রসাধনী, মুখরোচক খাবার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী ঘিরে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। কেনাকাটা আর আড্ডায় সরগরম ছিল পুরো মেলা প্রাঙ্গণ। জনসমুদ্রে গানের পাশাপাশি ছিল কেনাবেচার ধুম। বিভিন্ন পণ্যের স্টল নিয়ে আসা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় শনিবারের তুলনায় রোববার ছিল কেনা বেচার মহাযজ্ঞ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনও এই উৎসবে অংশ নেয়। কমিউনিটির মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরাও। দেশ থেকেও অতিথিরা অংশ নেন এই উৎসবে। মধ্যরাতে মৌজার পারফরমেন্সের পরেই শুরু হয় রাফেল ড্র। একে একে ভাগ্যবান বিজয়ীরা পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। এতে প্রথম পুরস্কার ছিল বেঙ্গল অটো সেলসের পক্ষ থেকে একটি BMW গাড়ি। আয়োজকদের মতে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি, বন্ধন ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
গান, আনন্দ, সংস্কৃতি আর হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 2 দিনের এই আয়োজন শেষ হলেও উৎসবের রেশ থেকে যাবে দীর্ঘদিন। আয়োজকরা আশা করছেন আগামী বছর আরও ভিন্ন কিছু এবং আরও বেশি অংশগ্রহণে ফিরে আসবে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। ইলেকট্রিক গাড়ি এবার শুধু রাস্তায় চলার মাধ্যম নয়, বিদ্যুৎ সংকটের সময় হতে পারে বাড়ির নির্ভরযোগ্য ব্যাকআপ। আধুনিক ভেহিকল টু গ্রিড প্রযুক্তির সাহায্যে ইভির ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজনে ঘরের জরুরি যন্ত্র চালানো যাবে। এমনকি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে গাড়ির মালিকরা পেতে পারেন বাড়তি আয়। ইউরোপে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই প্রযুক্তি কিভাবে বদলে দিতে পারে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থা, বিস্তারিত আরও জানুন নিয়ামতুল্লাহ সিরাজির প্রতিবেদনে। ইলেকট্রিক গাড়ি বা ইভি ভবিষ্যতে শুধু যাতায়াতের মাধ্যম নয়, বাড়ির বিদ্যুৎ সরবরাহ এবং আয়ের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ, ঝড় ও দাবানল বাড়ছে। এতে বিদ্যুৎ চাহিদা যেমন বাড়ছে, তেমনি বিদ্যুৎ অবকাঠামোর উপরও চাপ তৈরি হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় বিকল্প শক্তির উৎস হিসেবে ইভির ব্যাটারি ব্যবহারের প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়ছে। ভেহিকেল টু গ্রিড বা V2G প্রযুক্তির মাধ্যমে ইভির ব্যাটারিতে অতিরিক্ত নবায়নযোগ্য বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। পরে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে সেই শক্তি আবার গ্রিডে সরবরাহ করা সম্ভব। গবেষণা বলছে ইউরোপ জুড়ে এই প্রযুক্তি ব্যাপকভাবে চালু করা গেলে 2040 সালের মধ্যে বছরে 22 মিলিয়ন ইউরো পর্যন্ত জ্বালানি ব্যবস্থার খরচ কমানো সম্ভব হতে পারে। 2030 থেকে 40 সালের মধ্যে সঞ্চিত অর্থের পরিমাণ 175 বিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে। গাড়ির মালিকরাও এই প্রযুক্তি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। জার্মানিতে ভক্সওয়াগন এবং তাদের এনার্জি ব্র্যান্ড এলিট 2026 সালের শেষ প্রান্তিকে ব্যক্তিগত গ্রাহকদের জন্য V2G সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির হিসেবে অনুকূল পরিস্থিতিতে গাড়ির ব্যাটারি গ্রিডে ব্যবহার করতে দিয়ে মালিকরা বছরে 700 থেকে 900 ইউরো পর্যন্ত আয় করতে পারেন। বিদ্যুৎ চলে গেলেও ইভির ব্যাটারি, ফ্রিজ, আলো, চিকিৎসার সরঞ্জাম ও পানির পাম্পের মতো জরুরি ব্যবস্থা কয়েকদিন চালাতে পারে। তবে এখনও সব ইভিতে দ্বিমুখী চার্জিং সুবিধা নেই। বিশেষ চার্জার, ইনস্টলেশন খরচ এবং বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হয়। তারপরও বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ইভি বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। দর্শক, এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজ। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি পলি পারভিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।